আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়েশা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ২০। বাবার একমাত্র আদরের মেয়ে ছিল দিঘি। ছোটবেলায় নিজের বাবাকে হারায় সে। মেহেরাজ চৌধুরী মারা যাওয়ার পর থেকে মেয়েটার জীবন একদম এলোমেলো হয়ে যায়। কলেজে উঠতেই সে মাত্রা অতিরিক্ত বেহায়া আর বেপরোয়া হয়ে ওঠে। প্রায়ই নূরজাহান চৌধুরীর কানে খবর আসতো, দিঘি কারো সাথে মারামারিতে জড়িয়েছে। ধীরে ধীরে মদ্যপানেও আসক্ত হয়ে পড়েছিল সে। দিঘির মনে গভীর সন্দেহ পাথর বেঁধে আছে, তার বাবাকে খুন করা হয়েছে। কিন্তু তার মা কখনোই এসবে গুরুত্ব দেননি, আর না তো কোনো তদন্ত করেছেন। সবকিছু বিষাক্ত চিন্তা মাথায় পুষে রেখেই নিজের জীবনটাকে এভাবে তছনছ করে চলেছে সে। সেদিন রাতে চরম মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল দিঘি। দুয়ার্টে দুয়ার্টে হাঁটছিল, আপন মনে গাইছিল, নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো। পায়ের ভারসাম্য হারিয়ে আরেকটু হলে মাটিতে আছড়ে পড়তো দিঘি। কিন্তু কেউ একজন দুহাতে তাকে শক্ত করে আগলে নিল। নিজেকে সামলে নিয়ে নিজের দুই বাহুর দিকে তাকালো তরুণী। কোনো পুরুষের হাত এবার ঝাপসা চোখ দুটো ধীরে ধীরে উপরের দিকে তুলল সে। উজ্জ্বল শ্যামবর্ণ তীক্ষ্ণ চোয়ালের যুবক দাঁড়িয়ে তার সামনে। কুচকুচে কালো চোখে পুরুষ দিঘির একদম পছন্দ নয়। কিন্তু এই যুবকের চোখগুলো অদ্ভুত। একদম কুচকুচে কালোও নয়, কেমন যেন একটা নীলচে আভা ঠিকরে বের হচ্ছে। তবে পুরোপুরি নীলও না, নীলও বলা চলে না। কেমন যেন চোখের দৃষ্টি ঠিক স্পষ্ট আন্দাজ করতে পারল না মাতাল দিঘি। কিন্তু পুরুষটাকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। গানের পরবর্তী লাইনটুকু সুর করে গেয়ে উঠল সে। করব যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগবে লাল লিপস্টিক। লাইনগুলো শেষ করতে চট করে যুবকটির গালে একটা শুকনো চুমু বসিয়ে দিল দিঘি। পরক্ষণে ঠাস করে একটা জোরালো চড় এসে পড়ল তার নিজের গালে। দিঘি গাল চেপে ধরে পাশ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তার মা নূরজাহান চৌধুরী। নির্লজ্জ মেয়ে একটা। অচেনা ছেলেকে এভাবে চুমু দিতে লজ্জা লাগে না তোমার? দিঘি গাল চেপে ধরে পাশ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তার মা নূরজাহান চৌধুরী। নির্লজ্জ মেয়ে একটা। অচেনা ছেলেকে এভাবে চুমু দিতে লজ্জা লাগে না? দিঘির গালে হাত রেখে এক চিলতে বেপরোয়া হাসি হেসে পড়ল। নির্লজ্জ যখন বলে দিলে তখন আবার লজ্জা লাগার কি জিজ্ঞেস করছো কেন? মেয়েটার কথা কোনো জবাব দিলেন না নূরজাহান বেগম। ছেলেটার দিকে তাকিয়ে বলল, "এ- এখন আসতে পারো। কাল থেকে তবে বাড়িতেই থেকো।" জি ম্যাম, আসি, বলেই ছেলেটি চলে গেল। কে এটা মা? যাকে তাকে বাসায় রাখতে চাইছো কেন? ছেলেটা যেতেই বলল দিঘি। ও তাহসিন, আমার পূর্ব পরিচিত। কাল থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। ছেলেটা খুব ভালো এবং কাজের। তাকে বাসায় রাখলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। রুমে যাও। দিঘি এবার সদর দরজার দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। পরক্ষণে এক লম্বা শ্বাস নিয়ে হেলে দুলে রুমে চলে গেল। পরদিন সকালে সেই পুরুষটাকে নিজের বাসায় দেখলো। তখন থেকেই একটু একটু করে শুরু হলো দিঘি পাগলামি। আগে মেয়েটা বেশ রাত করে বাড়ি ফিরত। এখন থেকেই সন্ধ্যাবেলাতে বাসায় পাওয়া যেত তাকে। এমনকি অনেক সময় সারাদিন বাসায় থাকতো, নানান বাহানায় অফিসে যেত। কত কত পেন্সিল আর্টের ছবি এঁকেছিল মেয়েটা তাহসিনের। তাহসিনকে কত রকম ভাবে বিরক্ত করা যায় সে করেছে। নিচে তাহসিনের রুমে গিয়ে হুটহাট জড়িয়ে ধরেছে। কখনো তো গালে চুমু খেয়েছে। তবু কখনো বলল না যে সে বিবাহিত, তার বাচ্চা আছে। আগে কেন বললে না আমাকে? তাহসিনের থমথমে মুখের দিকে তাকিয়ে দিঘি প্রশ্ন করলো। আমি জানতাম না আপনি এতদূর চলে আসবেন। জানলে? দিঘি এবার বলে উঠল। তুমি অন্য নারীকে স্পর্শ করে তার শরীরে নিজের সন্তান জন্ম দিয়েছ তাহসিন? অবুঝের মতো প্রশ্ন করল দিঘি। তার গলার স্বর থরথর করে কাঁপছে। মেয়েটা তো সহজে কাঁদে না। বাবার মৃত্যুর পর কোনো ঝড় ঝাপটাতে তার চোখ দিয়ে পানি পড়তে দেখেননি।
বা দেখা যায়নি, অথচ আজ তার গাল ধরে আসছে, বুক ঠেলে কান্না আসছে, দু চোখের কোল বেয়ে নামছে নোনতা পানির তীব্র ধারা। তাসিন কোনো জবাব না দিয়ে অপরাধীর মতো মাথাটা নিচু করে ফেলল। দেখি এগিয়ে গিয়ে দু হাত চেপে ধরল তাসিনের জামার কলার। এই বল, আগে কেন বলিসনি আমায়? কেন বলিসনি তুই অন্য কোনো নারীকে স্পর্শ করেছিস? কেন বলিসনি তোর বাচ্চা আছে? কেন? সাউন্ড প্রুফ রুম হওয়াতে বাহিরে গেল না দিঘির চিৎকার। তাসদিন দিঘির হাত ধরে বলল, আপনার আর আমার মধ্যে এমন কোনো চুক্তি বা অধিকারের সম্পর্ক ছিল না যে সত্যিটা আপনাকে বলতেই হতো। আর হ্যাঁ, এটাই বাস্তব, আমার সন্তান আছে। তুমি ঠিক করনি তাহসিন, অন্য কাউকে ছুঁয়ে তার পেটে বাচ্চা দিয়েছো। এটা তোমার আগে বলা উচিত ছিল। অন্তত তাহলে তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড পুরুষকে আমি ভালোবাসতাম না। কারণ আমি আমার পছন্দের জিনিস স্পর্শ করা তো দূরে, তার উপর অন্য কারোর ছায়াও আমি সহ্য করতে পারি না। তাহসিন কিছু একটা বলতে যাচ্ছিল দিঘিকে, তবে তার আগেই দিঘির হাতের এলোমেলো চর খেতে হলো তাকে। তাহসিনকে আর কিছু বলার সুযোগ দিল না দিঘি। অফিস থেকে বের হয়ে গেল। অন্যান্য দিনের চেয়ে আজ শরীরটা একটু বেশি ভারবার লাগছে ঝিলমিলের। বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গলার কাছটায় ঘন ঘন গরম নিঃশ্বাস এসে পড়ছে। অস্থিরতায় ভ্রু কুঁচকে চোখ বন্ধ করে সে হাতটা নিজের বুকের দিকে বাড়ালো, কিন্তু স্পর্শ পেতে তার হাতের আঙ্গুলগুলো হঠাৎ জমে গেল। নরম কাপড়ের বদলে হাতের তালুতে ঠেকল শক্ত কাঁধ আর সরু চুল। চোখ মেলে তাকাতেই কিশোরীর বুকের স্পন্দন থমকে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন বারিশ তার বুকের উপর মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। লোকটার চওড়া শরীর অনেকটাই ঝিলমিলের উপর চেপে বসে আছে। হঠাৎ ঝিলমিলের চোখ গেল নিচের দিকে, সেখানে যা দেখলো, একবার তার পুরো শরীরটা অচেনা শিহরণে শিউরে উঠল, যেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা অবশ করা বিদ্যুৎ খেলে গেল। চামড়ার উপরের হাজারটা সূক্ষ্ম কাঁটা ফুটে গেল নিমেষেই। লোকটার একটা হাত পূর্ণ অধিকার নিয়ে চেপে বসে আছে ঝিলমিলের বুকের বিপদসীমার উপর। নিথর কাঠ হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল মেয়েটা। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সরিয়ে দিল হাতটা, তারপর পুরো শরীরটা ঠেলতে শুরু করলো। আপনার সাহস এত বেড়ে গিয়েছে, আমার উপর এসে শুয়ে আছেন? সরুন। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর ঘুম ভাঙল বারিশের। মাথা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে গম্ভীর জোরালো জোরালো গলায় বলল, হোয়াট হ্যাপেন? সকাল সকাল মাথার কাছে এসে এভাবে চেঁচামেচি করছো কেন? বলতে বলতে সে গায়ের ভার সরিয়ে নিয়ে বিছানার নিজেকে অন্যদিকে সরিয়ে দিল। ঝিলমিলের সাথে সাথে কিছু বলতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে, যেন সদ্য শোনা কণ্ঠস্বরটা এখনো তার কানে গিয়ে বাজছে। আওয়াজটা কি একটু বেশি ভালো শোনালো? লোকটার গলার স্বর এমনিতেই বেশ ভারী আর সুন্দর, কিন্তু ঘুম ভাঙা এই নিচু স্বরটা যেন আরো অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগছে। ভাবনাটা মাথায় আসতেই নিজের মনে মনে ধিক্কার দিয়ে জিভ কাটল ঝিলমিল। নাক ভ্রু কুঁচকে বলল, আমার উপর এসে শুয়েছিলেন কেন শুনি? আর কিছুক্ষণ এভাবে থাকলে তো আমি দম আটকে মরেই যেতাম। বারিশের শান্ত জবাব, আমি নিজে থেকে তোমার উপর যাইনি, তুমি আমাকে টেনে তোমার উপর এনেছিলে। অসম্ভব, বাজে কথা বলবেন না একদম। আমি কখনোই এমন কাজ করতে পারি না। মনে করে দেখো, কাল রাতে ঝড়ের সময় আমার কাছে কিভাবে এসেছিলে এবং কাঁদছিলে। ওয়াশরুমে চলে গেল বারিশ। ফ্রেশ হয়ে বের হতে হতে ঝিলমিল কাল রাতের কথা মনে পড়ে গেল। সে বলল, তাই বলে সারা রাত আপনি আমার উপর শুয়ে থাকবেন? বারিশের ভেজা চুল তোয়ালে মুছতে মুছতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ও সরি, আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, এতই যখন কষ্ট হচ্ছিল, তুমি আমাকে ধাক্কা দিয়ে সরালে না কেন? তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিল। ঝিলমিল তো চেষ্টা করেছিল, পাথরটাকে সরাতে না পেরে ক্লান্ত হয়ে নিজে ঘুমিয়ে পড়েছিল। পাহাড়ি চাটকায়া ষাঁড়ের মতো শরীর বানিয়ে রেখেছেন, সরাবো কি করে আপনাকে? বিড়বিড় করে বলতে বলতে ওয়াশরুমে যাচ্ছিল ঝিলমিল। বারিশ টেনে ধরে বলল, কি বললে?
কাল রাতে ঝড় হয়েছিল বলেই আমি একটু ভয় পেয়েছিলাম। তাই বলে আপনি তার পূর্ণ সুযোগ নেবেন? বাড়ির ঝিলমিলের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল, সুযোগ যদি নেওয়ার হতো তবে সকালে আস্ত জামা কাপড়ে ঘুম ভাঙতো না তোমার। কানের দুই পাশ দিয়ে গরম ভাপ বের হতে শুরু করেছে কিশোরীর। কানের লতি থেকে শুরু করে গাল, ঘাড় আর গলার চামড়া এক নিমেষেই টকটকে লাল হয়ে মারাত্মক রকম গরম হয়ে উঠল। লোকটা এতটা স্পষ্ট, এতটা নির্লজ্জভাবে এমন একটা কথা কানের কাছে এসে বলতে পারে, তা ঝিলমিলের ধারণার বাইরে ছিল। এই মুহূর্তে সে আর কিছু না বলে নিজেই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে রুম ফাঁকা পেল সে। একটা কুর্তি আর স্কার্ট বের করে বিছানায় রাখলো। প্রথমে পরে নিল স্কার্টটা। টি-শার্ট খুলতে থাকা অবস্থায় দরজার শব্দ পেয়ে চেঁচিয়ে উঠল। রুমে এলে নক করে আসতে হয়, আপনি জানেন না? খোলা টি-শার্টটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে উল্টো দিকে ঘুরতে ঘুরতে বলল ঝিলমিল, আমার রুমে আমি আসবো। আবার নক করে আসতে হবে কেন? সঙ্গে সঙ্গে বারিশের উত্তর এলো পেছন থেকে। এই মুহূর্তে গায়ে কেবল শার্ট ছাড়া আর কিছুই নেই ঝিলমিলের। লোকটার এমন বেহায়াপূর্ণ কথা শুনে এক মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। ক্ষোভ চেপে রেখে বলল, বের হন রুম থেকে দ্রুত। পারবো না, যা করার তাড়াতাড়ি শেষ করো, কাজ আছে আমার। দরজার দিকে মুখ করে দাঁড়ানো বারিশ উত্তর দিল। ঝিলমিল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। ওয়াশরুমে যেতে হলে এই মেন দরজা টপকেই যেতে হবে। সেখানে লোকটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। চরম বিপাকে পড়ে গলার রগ ফুলিয়ে বলল, আপনি না গেলে আমি কিভাবে শেষ করব? আমি ঠিক 5 মিনিট সময় দিব। এর মধ্যে শেষ না হলে কিন্তু আমি এসে আমার কাজ শুরু করে দেব। ঝিলমিল ঘাড় ঘুরিয়ে বারিশের চওড়া পিঠের দিকে তাকালো। রাগে রিরি করে উঠল পুরো শরীর। ইচ্ছে করছে পেছন থেকে শক্ত একটা ধাক্কা মেরে লোকটাকে রুম থেকে বের করে দিয়ে দরজা খিল তুলে দিতে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি এই 5 মিনিট রুমের বাইরে গিয়ে দাঁড়ান। বারিশ বলে উঠল, পারবো না, তাছাড়া তোমার এই সব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। কথাটা শুনে যেন মাথার রগ ছিঁড়ে গেল ঝিলমিলের। রাগে লজ্জায় পায়ের তলা থেকে শিউরে ওঠার মতো অনুভূতি। বলে কি লোকটা? কিসের দেখার কথা বলছে? তাকে দেখাতে চেয়েছেই বা কে? আশ্চর্য তো। আর 4 মিনিট। বারিশের শব্দ কানে আসতেই ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাত চেপে ধরা টি-শার্টটা দ্রুত বিছানার উপর ছুঁড়ে মেরে ইনারটা এক টানে খুলে ফেলল। অতঃপর বেড থেকে কুর্তির সাথে মেলায় ইনারটা তুলে নিয়ে চটজলদি পরে ফেলল। হাত দুটো কাঁপছিল তাড়াহুড়োয়। আর 3 মিনিট। ঝিলমিল আরো দ্রুত হাতের কাজ চালালো। উপরে কুর্তিটা তড়িঘড়ি করে গায়ের উপর গলিয়ে নিয়ে কোনো মতে শ্বাস ফেলল। শেষ। কুর্তির হাতাটা ঠিক করতে করতেই বলল সে। কাছের জানালা থেকে এতক্ষণে চোখ সরালো বারিশ। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। অলক্ষ্যে গলার নালি বেয়ে এক ঢুকিল সে। জানালাটা ছিল ঠিক দরজার গা ঘেঁষেই। যেখানে পুরো ঘরটা তো বটেই, ঝিলমিলের অনাবৃত শরীরটাও স্পর্শ প্রতিচ্ছবি এতক্ষণ কাচের উপর একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ইন্টারেস্টিং ভিউ। পকেটে হাত খুঁজতে খুঁজতে আনমনে বিড়বিড় করলো বারিশ। কিছু বললেন? বারিশ এবার উত্তর করল না। কোথায় যাচ্ছেন? আপনার না কাজ আছে? বারিশের রুম থেকে বের হয়ে যেতে দেখে ঝিলমিল বলে উঠল। শেষ। বলেই রুম থেকে বের হয়ে গেল লোকটা। ঝিলমিল এবার দেওয়ালের ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা বাজে। শুক্রবার হওয়াতে অ্যালার্মের বাজে শব্দ বাজেনি। না হলে ভোরে উঠতে হতো তাকে। সে এবার নিজেও নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে কাচের জানালার দিকে দৃষ্টি গেল তার। সেখান থেকে ঝিলমিল এতক্ষণ যেখানে ঝিলমিল এতক্ষণ দাঁড়িয়ে থাকা জায়গায় দেখা যাচ্ছে সে এখন দাঁড়িয়ে আছে বারিশের জায়গাটায়, যেখানে বারিশ দাঁড়িয়ে ছিল এতক্ষণ। মাত্র ঘটে যাওয়া সবকিছু মাথায় ঘুরপাক খেতে গরম হয়ে গেল শরীর। সে নিজেই একবার নিজের ভালোভাবে দেখে নিল। তাড়াহুড়োয় করে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে হনহন করে নিচে গেল, যেন লোকটাকে সামনে পেলেই মাথা পাঠিয়ে দেবে ঝিলমিল। বালিশ চাচ্চু। সোফাতে বসে ফোন দেখছিল বারিশ। হঠাৎ
এই বাচ্চা গলা পেয়ে চোখ তুলে তাকালো সে। দেখলো দরজার দিয়ে দৌড়ে আসছে ঝিলমিলের ছোট ভাই জিহান। দৌড়ে এসে বারিশের গলায় ঝুলে পড়লো। পেছনে পেছনে আসছে মেহেরাজ। ভাতিজার মুখে চাচু ডাক শুনে সে বলল, আরে এখনো চাচু বলে, ভাইয়া বলতে হয়। বলিনি তোমাকে? ওকে তুমি ভাইয়া বলে ডাকবে। জিহান লাফিয়ে বারিশের কোলে বসতে বসতেই কিন্তু বারিশ তাকে কোলে নিল না। তাকে ধরে সোফার একপাশে বসিয়ে গম্ভীর গলায় শুধালো, কে চাচ্ছ তোমার? জিহান উত্তর করলো, তুমি। বারিশ এবার বলে উঠল, হুম, ভাইয়া বলতে হয়। আপু বলেছে তুমি আমার চাচ্চু। মনে মনে চরম বিরক্ত হলো বারিশ। বউয়ের মুখ থেকে চাচ্চু ডাক বন্ধ করতে পারলেও এই পিচ্চির শালা এখনো শুধরায়নি। বারিশ একটু ঝুঁকে জিহানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর বাপ তোর চাচ্চু, আজ থেকে তোর বাপকে চাচ্চু ডাকবি, তাহলে আমি তোকে দুটো করে ললিপপ কিনে দেব। আচ্ছা আচ্ছা, জিহানের চোখ চিকচিক করে উঠল। কি রে, আমাকে পাত্তাই দিচ্ছিস না? বারিশের মুখোমুখি সোফাতে বসতে বসতে বলল মেহেরাজ, তুই কি এখনো সেদিনের ব্যাপারে রেগে আছিস? বারিশ ফোনের দিকে চোখ রেখে কাঠ ফাটা গলায় বলল, এখানে এসেছিস কেন? কে পাঠিয়েছে? তোর ভাই। সে কেন পাঠাবে? আমি কি আসতে পারি না নাকি? আর জাহানকে দেখার জন্য বায়না ধরেছিল, তাই নিয়ে এলাম। এই তো জাহান আসেছে। ঝিলমিল দ্রুত পায়ে নিচে নামছে। তার পেছনে পেছনে চঞ্চল সাহেব ও ঝর্ণা বেগমও আসছিল। ধীরে নামো, পড়ে যাবে তো, চঞ্চল সাহেব বললেন। ঝিলমিল সেসব না শুনেই নেমে এলো। ততক্ষণে জিহান এসে বোনকে জড়িয়ে ধরেছে। মেয়েরা ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কিরে এভাবে সিঁড়ি দিয়ে নামলি কেন? ধীরেই তো নামছিলাম চাচ্চু। তোমরা কখন এলে? কথাটা বলা অবস্থাতেই নাক ফুলিয়ে বারিশের দিকে আর চোখে তাকালো ঝিলমিল। এমন সময় তার চাচু এসেছে, লোকটাকে কিছু বলতেও পারছে না। মাত্র এসেছি, বস এখানে। সোফায় নিজের কাছে জায়গা করে দিল মেহেরাজ। বারিশ বাধা দিল, ও বসবে না, যাও নাস্তা বানাও, আমার খিদে পেয়েছে। মেহেরাজ অবাক হলো। সে একবার পেছনের ডাইনিং টেবিলের দিকে তাকালো। সেখানে বাসার কাজের লোকরা আর শিউলি বেগম সকালের নাস্তা সাজাচ্ছে। নাস্তা তো তৈরি, ও কেন বানাবে? ঝিলমিল জানে বারিশ এখন তেরা উত্তর দেবে। সে নিজের চাচার কানে কাছে গিয়ে বিড়বিড় করে বলল, ওদের বাসায় কাজের লোক বড্ড নোংরা চাচ্চু। খাবার খেতে তৃপ্তি আসে না আমার, তাই আমি নিজেরটা নিজেই বানিয়ে খাই। মাঝে মধ্যে ওনাকেও দেই। কি বলিস? এভাবে কতদিন? মেহেরাজ একই ভঙ্গিতে গলার সুর নিচু করে বলল, আমার অভ্যাস হয়ে গেছে চাচ্চু, এত ভেবো না। বলেই বারিশে দ্বিতীয়বার তাগাদা দেওয়ার আগেই ঝিলমিল সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘণ্টাখানেক পর ট্রেতে করে ধোঁয়া ওঠা গরম কফি আর নিজের হাতে তৈরি স্পেশাল চিকেন স্যান্ডউইচ সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল ঝিলমিল। এতক্ষণে শিউলি বেগম মেহেরাজকে ডাইনিং টেবিলে খাওয়ানোর জন্য ডাকলেন। আমি বাসা থেকে এক প্রকার খেয়ে এসেছি, একদম জায়গা নেই। কিন্তু ঠিক তখনই ঝিলমিল ট্রেটা এনে সেন্টার টেবিলের উপর রাখলো। স্যান্ডউইচগুলো চমৎকার গ্রান আর লোভনীয় সাজানো দেখে মেহেরাজের পেটের খিদে যেন নতুন করে জেগে উঠল। সে মুচকি হেসে বলল, আমার ভাইজির বানানো স্যান্ডউইচ দেখে তো আর লোভ সামলাতে পারছি না, দে তো একটা খাই। পাশে থেকে জিহানও পা তুলিয়ে উঠল, আমিও খাবো আপু। ঝিলমিল প্লেট দুটো এগানো মাত্রই বারিশ কোনো রকম ভঙ্গিতা না করে খপ করে প্লেট দুটো নিজের দিকে টেনে নিল। তারপর একদম শটান গলায় বলল, টুম্পা, ওখান থেকে কয়েকটা পরোটা আর মিষ্টি এনে দাও তো। তারপর বারিশ একদম ভাবলেশীন মুখে স্যান্ডউইচের থালাটা কোলের কাছে টেনে নিয়ে নিজের মতো খেতে শুরু করলো। জিহান ঠোঁট ফুলিয়ে কান্নার উপক্রম, আপু দাও। কি হলো, আপনি ওদের দিচ্ছেন না কেন? বারিশ কোনো উত্তর না বলেই সবগুলো খাবার নিয়ে উপরে চলে গেল। ঝিলমিল শুধু বারিশের বিরক্তি আর বিস্ময় নিয়ে লোকটার কাণ্ড কারখানা দেখলো। মেহেরাজ যদি বারিশের বন্ধু না হতো তাহলে বোধহয় অপমান বোধ করত। তবে বন্ধু হওয়ায় তার কিছু যায় আসে না। কিন্তু ঝিলমিল নিজেই কেমন লজ্জা পাচ্ছে। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, ফুপি কোথায়? ফুপিনকে নিয়ে আসোনি কেন? ওকে কাল রাত থেকে পাচ্ছি না, নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে। ঝিলমিলের খটকা লাগলো। সে বলল, তাহসিন আঙ্কেল কোথায়? ও তো বাসায়। কেন?
এমনি ফুপির ফোন বন্ধ? না, তবে কল যাচ্ছে, ধরছে না। আর কিছু জিজ্ঞেস করলো না এ ব্যাপারে। মেহেরাজ আর কিছুক্ষণ বসে জিহানকে নিয়ে চলে গেল। এখন দৃশ্যপট যাচ্ছে দিঘির দিকে। গম্ভীর নির্জন মাঝরাত, চারপাশে একদম নিঝুম। নাইট ক্লাবের তীব্র ঝাঁঝালো আবেশ, অতিরিক্ত মদ গিলে দিঘি এখন পুরোপুরি অসাড়। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার এতটুকু সাধ্যও নেই তার। লোকচক্ষুর আড়ালে তাকে নিজের বাহুডোরে আগলে কোলে তুলে সোজা করে নিয়ে এলো তাহসিন। ঘরের আবছা আলোয় ধীরগতিতে দিঘিকে বিছানায় শুয়ে দিল সে। মদের ঘোর আর যন্ত্রণায় দিঘির ঠোঁট দুটো থেকে 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 বিড়বিড় করে উঠছিল। চোখের পাতা দুটো অস্বাভাবিক ভারী। কিন্তু কারো স্পর্শের উমে আষ্টেপৃষ্ঠে চোখ মেলে তাকালো সামনে, তাহসিনকে আবছা মুখ দেখতে পেল। চিনতে পারল পরমুহূর্তে দিঘির বুকের গহীনে জমা কষ্টগুলো তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল। মেকির আগে আর অস্ফুট গলায় সে বলে উঠল, তুমি তুমি এখানে আমাকে একদম স্পর্শ করবে না, দূরে থেকো, চলে যাও এখান থেকে। তাহসিন কোনো কথা বলল না। সে ঝুঁকে পড়ে দিঘির কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ধীরে হাতে সরিয়ে দিতে দিতে নিচু ও সিক্ত গলায় বলল, যারা সত্যি ভালোবাসে তারা সবসময় মেনে নেয় ম্যাম। দিঘির চোখ দুটো টলমল করে উঠল নোনা জলে। সে মাথা নেড়ে আকুল হয়ে বলল, আমি পারবো না, আমি পারবো না। তাহসিন হালকা একটু হাসলো। তবে বলতে হয়, আপনার ভালোবাসা মিথ্যে ছিল। মেয়েরা তার নিজের পুরুষের কাছে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না তাহসিন। সেখানে তুমি তো অন্য একজনকে নিজের হাতে স্পর্শ করেছো। আচ্ছা, মানতে হবে না, তবে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমি তোমাকে ভুলে যেতে চাই। এখন দৃশ্যপট যাচ্ছে ঝিলমিলের দিকে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল ঝিলমিল। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছিল বারিশ। ঝিলমিল কাল থেকে একদম চুপচাপ আছে। একটা মানুষ এত নির্দয় হয় কিভাবে? মেহেরাজ চাচ্চুর কথা না হয় বাদ, তাই বলে ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিতে হবে? এই রাগে কাল থেকে বারিশের সাথে একটা বাড়তি কথাও বলেনি সে। তবে কালকের সেই ঘটনাটার কথা মাথায় আসতেই আর নিজেকে আটকে রাখতে পারল না ঝিলমিল। সিটে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কাল যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম তখন আপনার চোখ কি জানালার দিকে ছিল? বাড়ি সেবার বলে উঠল, কোন জানালা? আমার রুমের জানালার পাশে যেটা আছে। বারিশ মনে মনে বলল, মনে নেই। সত্যি করে বলুন, আপনি কি দেখেছেন? বারিশ উত্তর করলো, কেন, দেখার মতো কিছু দেখাচ্ছিলে তুমি? কথাটা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। লজ্জা আর অস্বস্তিতে কানের লতি দুটো নিমেষেই গরম হয়ে উঠল তার। তোতলে উঠে বলল, আপনি আপনি এভাবে কথা বলবেন না। যেখানে দাঁড়িয়ে আপনি সত্যি কিছু দেখেছেন কিনা সোজাসুজি বলুন। বারিশ আস্তে করে গাড়ি স্লো করে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের আপাতমস্তক একবার পরখ করে নিল। অতঃপর ধীরে ও গম্ভীর গলায় বলল, যদি বলি দেখেছিলাম, তাহলে আর জীবনে আমার সামনে আসতে পারবে তো? কথাটা শুনে ঝিলমিলের মুখ একদম বন্ধ হয়ে গেল। এতক্ষণ অপলক চোখে তাকিয়ে থেকে ঝট করে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল সে। বারিশের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। এরপর পুরো রাস্তায় দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। কিছুক্ষণ পর অ্যাপল গাড়িটা অ্যাপল শোরুমের সামনে থামলো। ঝিলমিল গাড়িতে বসিয়ে রেখে ভেতরে গেল সে। ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো হাতে একটা প্যাক করা আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে। গাড়িতে উঠে বক্সটা ঝিলমিলের কোলে ছুড়ে দিয়ে বলল, নাও ধরো। কোলে পড়া আইফোন 17 এর লেটেস্ট মডেল দেখে ঝিলমিলের চোখ তারা চকচক করে উঠল। কিন্তু পরক্ষণে কিছু একটা মনে করে বক্সটা বারিশের দিকে ঠেলে দিয়ে বলল, আমার লাগবে না। বারিশ কোনো তর্ক করলো না। কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে দিল, নেবে না? ঝিলমিল বলে উঠল, না। থমথমে মুখে ফোনটা হাতে নিয়ে গাড়ির গ্লাসটা একটু একটু করে পুরো নিচে নামালো। অতঃপর ঠান্ডা গলায় বলল, তুমি নেবে না? আমিও তো এটা ব্যবহার করব না, সুতরাং দরকার নেই এটার। বলেই হাতের ফোনটা সজোরে বাইরে ফেলার ভঙ্গিতে বাইরে হাত বাড়ালো। আরে করছেন কি? ঝিলমিল আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল। বারিশের হাত দুটো
আঁকড়ে ধরলো। এখানে আজকের পর্বটা শেষ দিচ্ছি। আর তোমরা আমাকে এত অভিযোগ করো, মানে কি বলবো, 8 মিনিটের পর্ব দিছি বইলা আমাকে কত কৈফিয়ত দিতে হয়েছে। আপু আপনার বিয়ে হবে না, 2 দিন পর ভিডিও দিছেন, তাও 8 মিনিটের। আমি এখানে হাইসা দিছি দেখা তোমরা আবার মানে রিপ্লে করছো যে হাসেন কেন, চিরকুমারী থাকবেন আপনি, এগুলা কোনো কথা? মানে আমার পরীক্ষা চলতেছে, আমি ঠিকভাবে ভয়েস দিতে পারতেছি না। আর এটা তো মানে আমি দেই 24 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, এটা তো 20 মিনিটের কাজ না রে ভাই। এই 20 মিনিটের ভিডিও দেওয়ার জন্য আমাকে 2 ঘন্টা পরিশ্রম করতে হয়। মানে ভয়েস দেওয়া, মাঝে মাঝে তুতলাইয়া যায়, হাসি পায়, এইগুলা অনেক কাইটা কাইটা তারপরে দেই, তারপরে এডিট করতে হয়। মানে অনেক ঝামেলা, প্রায় আমার মানে 2 ঘন্টা সময় চলে যায়। আমার হচ্ছে অনার্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলতেছে। তোমরা সবাই দোয়া করো। আর একটু পর্বগুলা মানে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো কি প্রায় প্রতিদিনই দিব। কিন্তু যেদিন পরীক্ষা থাকবে সেই দিন হয়তো মিস যাবে। কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর মানে কোনো একটা সময় মেনটেন করে আমি আসলে পর্ব দিতে পারতেছি না এই পরীক্ষার কয়দিন। আর তোমরা সাবস্ক্রাইব কেন করো না বলো তো? এখন আমি অভিযোগ কার কাছে জানাবো সেটা বলো। আমার তোমাদের কাছে বড় অভিযোগ, ভিউ হয় 1 লাখ, ভিউ হয় 500, 600, 700, কিন্তু সাবস্ক্রাইবার নাই। এটা কি চলে বলো? আমার মন ভালো করার জন্য হইলেও তো তোমাদের সাবস্ক্রাইব করা উচিত, যে আপুকে একটু খুশি করে দেই। তোমাদের কি মন চায় না আপুকে একটু খুশি করতে? অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক করবা, কমেন্ট করবা। আজকে কমেন্ট করেছে ইফা আপু। ইফা আপু বলেছে আমি তোমার ভিডিও দেখি আপু, অনেক ধন্যবাদ আপু তোমাকে। আর আমি বলেছি যে প্রত্যেক পর্বের শেষে তোমাদের 3 জনের করে নাম বলবো, মানে কে কী ভিডিও দেখছো বা এর সম্বন্ধে পরিচয় পর্ব শেষে শুরু করব। এখন হচ্ছে গিয়া তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই তোমাদের নাম এবং কোথা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই বলবা। ধন্যবাদ সবাইকে।